আমাদের সন্তানরা বিরোধী দলের থাকার সময় সরকারের রোষানলে পড়বে, আবার ক্ষমতায় আসবার পরে সমালোচকদের রোষানলে পড়বে, তাহলে এরা উচ্চ শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে তাহলে এরা রাজনৈতিকভাবে ব্যবসায়িকভাবে এরা মেধার বিকাশটা তাহলে ঘটাবে কোথায়? এরা সমাজে অবদানটা রাখবে কিভাবে? এই বিষয়গুলো মনে হয় আপনাদের নোটিশে আনা দরকার। আরেকটা বিষয় দেখেন, আমার নির্বাচনী হলফনামা, এটা আপনি এখনই ক্লিক করলে পাবেন। এটা তো গোপনীয়তা না, এটা নির্বাচন কমিশনের সার্ভারে দেওয়া আছে, যে কেউ এটা বের করতে পারবে। ওখানে আমার সম্পত্তি, আমার সন্তান কয়টা, আমার মামলা কত ছিল, আমার ব্যবসা কি কি, আমার ট্যাক্স কত পে করি, আমার মূলধন কত, আমার ব্যাংক ঋণ কত, আমার সম্পদ কত, পুরোপুরি আমার হলফনামাতে আমি দিয়েছি না? তাহলে সমস্ত হলফনামাকে আপনি হাইড করে একটা চিহ্নকে গোল চিহ্ন দিয়ে যদি বলেন যে আমি প্রতিমন্ত্রী হওয়ার পর আমার সম্পদের পরিমাণ 8 গুণ বেড়েছে, তখন কিন্তু কষ্ট লাগে। আপনি ওখানে সম্পত্তি দেখালেন 31 শতক, কিন্তু আমার হলফনামাতে তো সম্পত্তি দেওয়া আছে 1835 শতক। তাহলে কোথায় 1835 শতক আর আপনি হাইলাইট করলেন 31 শতক? হ্যাঁ, আমার উপজেলায় আমি মন্ত্রী হওয়ার পরে সম্পত্তি কেনা হয়েছে, এটা আমি অস্বীকার করছি না। আমার কোম্পানির নামে সম্পত্তি আমার সন্তান কিনেছে, নতুন ইন্ডাস্ট্রি করার জন্য সম্পত্তি কেনার প্রয়োজন হলে সম্পত্তি কিনবে না? অবশ্যই কিনবে, কিন্তু সেটার আয়ের উৎসটা কি সেটা আপনারা দেখেন, সেটা তদন্ত করুক। ট্যাক্স অফিস আছে, তারা দেখবে যে সেটা বৈধ না অবৈধ। ব্যক্তি নামে তো কোনো সম্পত্তি কেনা হয়নি। রূপসী রাইস এবং পুষ্টি মিলের নামে, ফাউন্ডেশনের নামে সম্পত্তি কেনা হচ্ছে বিকজ সেখানে আমরা নতুন ইন্ডাস্ট্রি করব, নতুন ব্যবসা করব। টাকার উৎস কি? যদি নগদে বলি, টাকার উৎস আমি যে 42 কোটি টাকা দিয়ে একটা অটো রাইস মিল বিক্রি করলাম, এখানে তো নগদ টাকার উৎস তো এখানেই বের হয়ে আসে। আমি অন্য জায়গায় নাই গেলাম, আমার অন্য অন্য ব্যবসাগুলো নয় আমি বাদই দিলাম। এইটা আমার 12-13টি ব্যবসা, এগুলো নয় আমি বাদই দিলাম। এই বিষয়গুলো আমি আপনাদেরকে অনুরোধ করবো, নট অনলি আমি না, সমাজের যে কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার আগে একটু তার ব্যাপারে বিস্তারিত শুনে জেনে তাকে একটু হেয় প্রতিপন্ন। ঠিক আছে, আমরা হয়তো আপনাদের মতো এত, মানে ঠিক আপনাদের কথা বলছি না, সরি, সমাজের অন্যান্য রাজনীতিবিদের মতো এত গুরুত্বপূর্ণ নেতা আমি না। জাতীয় রাজনীতিতে আমার কোনো পদ পদবি ছিল না, আমি তৃণমূল থেকে উঠে এসেছি, কিন্তু আমরা কাজ তো শুরু করেছি। আমাদের কাজ করবার যোগ্যতা আছে কিনা এটা তো কিছুদিন আপনাদেরকে দেখতে হবে। আমি শুরুতেই যদি আমাকে ধাক্কা মারা হয়, শুরুতেই যদি আমাকে টার্গেট করা হয়, তাহলে তো আমার যেটুকু মেধা মহান আল্লাহ আমাকে দিয়েছে, আপনাদের চাইতে কম অথবা বেশি বা সমান, এইটুকু মেধার বিকাশ তো আমি রাষ্ট্রীয় কাজে বা আবার মন্ত্রণালয়ে আমি তো দেখাতে পারবো না। এইটুকু সুযোগ তো আমাকে করে দিতে হবে কাজ করার। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আমার মন্ত্রণালয়ে কাজ করছি, খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার সৌভাগ্য যে আমার মন্ত্রণালয়ের মন্ত্রী দলের মহাসচিব, উনি দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি, আমার পরম শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং শ্রদ্ধেয় স্যার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আমি ওনার বয়স অনেক ছোট, নবীন হিসাবে উনি আমাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেন। যে কোনো বিষয়ে উনি আমাকে ডাকেন অথবা খবর দেন, আমি গিয়ে ওনার কাছে বসলে উনি বলে যে আমরা এটা এইভাবে করতে চাচ্ছি, আমরা এক সম্মিলিতভাবে পরিচালনা করছি। আর আমার নিরাপত্তার জায়গাটা হচ্ছে যে সর্বোচ্চ ফাইল শেষ জায়গায় স্বাক্ষরের জায়গা হচ্ছে মাননীয় মন্ত্রী, আর উনি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে আমার নিরাপদ, আমার প্রোটেকশনের দেওয়ালটা তো এখানে আছে। আমি তো ফাইনাল অথরিটি না আমার মন্ত্রণালয়ে, আমার পরেও ফাইলটা তার কাছে যায়। যদি ওখানে কোনো অন্যায় থাকে, নেগেটিভ কিছু থাকে আমার স্বাক্ষরের পরে, তাহলে তো মাননীয় মন্ত্রী সেটা ফেরত দিতে পারবেন বা ওটা অ্যালাউ করবেন না। এই জন্য আমি মনে করি যে এই দিক থেকে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং নিজেকে নিরাপদ মনে করি যে একজন সজ্জন ভদ্র মানুষ আমার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার সময়ে সময়ে আসবেন যে কোনো বিষয়ে, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে মন্ত্রণালয় সংক্রান্ত ম্যাক্সিমাম বিষয়গুলো আপনার মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে জানলে সবচেয়ে ভালো। কারণ আমার কাছ থেকে সবসময় জানতে চাওয়া, হয়তো আমি বলবো আপনাদের সম্মানের খাতিরে, কিন্তু উনি মেসেজটা দিলে মন্ত্রণালয়ে এটা জাতির কাছে এবং সরকারের জন্য সবচাইতে সম্মানজনক হবে। কিছু কিছু নিউজ আসে, আমি মাঝখানে একটা সাক্ষাৎকারে বলেছি যে তারেক রহমানের বন্ধু মীর শাহ আলম দুর্নীতি করে, তারেক রহমানের বন্ধু মীর শাহ আলমের সম্পদ 8 গুণ বাড়লো। এই যে কথাগুলো, তারেক রহমান, শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছে, পড়াশোনা করেছে ঢাকা শহর,
আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা বগুড়া এবং সিংহতে। ওনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাৎই হয়েছে 93-94 সালে। আমি ছাত্র দলের সেক্রেটারি হওয়ার পরে, যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করল। কোনোভাবে আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি যে এই বিষয়টি কখনোই কেউ নোটিশে বা নজরে নিয়ে আসবেন না। কোনো কারণেই, কোনোভাবেই আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী, এবং বিএনপির কর্মী হিসাবে আমার বিভিন্ন সময় জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, বগুড়া জেলার দায়িত্ব পালন করবার কারণে, যেহেতু বগুড়া বাড়ি শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের, তার সাথে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদেরকে স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন। বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে। তিনি আমাকে চেনেন, ব্যক্তিগতভাবে জানেন, এইটুকুই তার সাথে আমার সম্পর্ক। কিন্তু অনুগ্রহপূর্বক তার সাথে আমার বয়সের অনেক তারতম্য রয়েছে। সব মিলিয়ে এই যে মানুষের সামনে যদি উপস্থাপন করেন যে তারেক রহমানের বন্ধু মীর শাহ আলম এটা করলো, এই জিনিসটা আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না। অনুগ্রহপূর্বক এই জিনিসটা থেকে, এই বিষয়টা থেকে আপনারা একটু দূরে আসবেন বা সবাইকে সজাগ করবেন, এইটুকু আমি অনুরোধ করছি। আমার মনে হয় কথায় কথা আজকে অনেক কথা বলে ফেলছি, তবে আপনাদের কাছে বিনয়ের সাথে আর একটা অনুরোধ করব, এর মধ্যে কিছু কথা ভালো আছে, মন্দও আছে। আপনারা তো সব মেধাবী, ট্যালেন্ট সাংবাদিক। কেউ কেউ আছে যে আগের কথা বাদ দিয়ে মাঝখান কাটকার রাখে, আবার শেষেরটা বাদ দেয়, ফলে হয়তো ওটা অ্যাটাকিং হয়ে যায়, বা মনে হয় যে আমি আবার দোষারোপের মতো কিছু করে ফেলছি। দয়া করে এই জিনিসটা ভাই করবেন না। আমার কথা যেটুকু বলছি ওটা সম্পূর্ণটা শেষ করে মানুষও শোনাবেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু মাঝখানে এই যে ধরেন আমি যে কথাটা বললাম যে তারেক রহমান জনাব তারেক রহমান আমার বন্ধু না, না শব্দটা যদি কেটে দেন দিয়ে মিডিয়াতে ছেড়ে দেন, তাহলে কি হলো? বীর শাহ আলম আজকেই ঘোষণা দিল তারেক রহমান ওনার বন্ধু, না শব্দটা বাদ দিতে।